হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন এবং মে এবং 2026 এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পেলেন দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমাণু সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। হয়তো জুলাই সেলিব্রেশন করছে, চিত্র প্রদর্শনী করছে, সেমিনার করছে, সেখানে করতে দেবে না, বাধা দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ঠিকাদারির কাজ, নতুন কনস্ট্রাকশনের কাজ বিএনপি নিয়ে যাবে, সেখানে সংসদে আছে যোগসু, তারা বলছে না এটা নিরপেক্ষ টেন্ডারের মাধ্যমে করতে হবে, ও ঠিকাদারি তাদেরকে দিতে হবে। বাস এটা নিয়ে তাদের উপরে হামলা, মারামারি, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। ফলে এই যে ক্যাম্পাসকে রক্তাক্ত করা, ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করছে। কিন্তু গ্রামে বলে না, পায়ে পড়া দিয়ে সংঘাত বাঁধানো। ফলে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট দিচ্ছে। পঞ্চম, পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখানো যাচ্ছে আমরা সেটা উল্লেখ করতে পারছি। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি এবং শেখ হাসিনার প্রত্যক্ষ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলতে চাইছে, প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য আরো কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারে অক্ষমতা ব্যক্ত করা হচ্ছে। এগুলো মিট করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। 12 লক্ষ রোহিঙ্গা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সবকিছুর উপর মিলিয়ে বাংলাদেশের বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রে সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনো সে প্রক্রিয়া শুরু করতে পারে। ষষ্ঠ, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমরা এটার ব্যাপারে আলাদা একটা সমাধান করেছিলাম। 400 টাকায় চলে আসছিল কাঁচামরিচের কেজি। দ্রব্যমূল্যের চার্ট সব জায়গাতেই আছে। মূল্যস্ফীতি 9.16%, খাদ্য মূল্যস্ফীতি 8.6%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.61%। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নামা মানে পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাস্তবে খাদ্য, বাসভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। সপ্তম, ব্যাংকিং সেক্টরে চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খল পরিস্থিতি। এ ব্যাপারে আপনারা সবাই জানেন যে ব্যাংকিং খাতের বর্তমানের সংকট দীর্ঘদিনের, এটা আমরা স্বীকার করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট ঋণের 32.26%। 3 মাসেই
ঋণ খেলাপি বেড়েছে 31,487 কোটি টাকা, কিন্তু সরকারের প্রথম 6 মাসে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা ও উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষণীয় নয়। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল এবং মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা আগের বছরের তুলনায় 20 থেকে 30% কমে গিয়েছে, ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান উদ্বেগজনক। এছাড়া ইসলামী ব্যাংক নিয়ে তো যা হয়েছে অযাচিত হস্তক্ষেপ সরকার দলীয় হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাত আরো অস্থিতিশীল হয়ে উঠেছে। এবং আপনারা সম্প্রতি জানেন ইসলামী ব্যাংক ডাকাতির যে বড় ডাকাত, সেই ডাকাতকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে নির্দেশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবীকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। নেক্সট, গুম প্রতিরোধ আইন। পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের যে জারি করা গুম মানবাধিকার যে সমস্ত অর্ডিন্যান্স গুলো ছিল সব আপনারা দেখছেন, এগুলো সব বাতিল করে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা এটাকে নতুন করে আইন প্রণয়ন করবো এবং একটা বিধানের মধ্য দিয়ে নিয়ে আসবো। অর্থাৎ হচ্ছে কি, এটাকে পুলিশের হাতে আওতায় আবার নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কমিশন থাকে নিরপেক্ষভাবে একটা ব্যক্তি যখন গুম হয়ে যায়, তার তদন্তটা নিরপেক্ষ এবং সবকিছুর ব্যাপারে কিন্তু একটা ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা তার ব্যাপারে ওই গুম কমিশনের মধ্যে ছিল। এটা বাতিল করার মধ্য দিয়ে হয়েছে কি, যে যারাই গুম করবে তারাই তদন্ত পুলিশের হাতে চলে যাবে। এ ব্যাপারে যে কথা বলে ওনারা নতুন আইনের যে উদ্যোগ নিচ্ছেন, এটা সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন এবং গুমের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আরো কয়েকটি বিষয় আপনাদের কাছে আমি পেশ করছি। কৃষি খাতে খুব চরম অবস্থা গত 6 মাসে। সেখানে সারা দেশে সার নিয়ে হাহাকার দেখা দিয়েছে। কৃষক সরকার নির্ধারিত দামের 2 থেকে 3 গুণ দাম বৃদ্ধি দিয়ে সার কিনতে হচ্ছে, সার পাচ্ছে না, এবং নানা সিন্ডিকেট করে এক শ্রেণীর লোক এই সারের ক্রাইসিস তৈরি করছে এবং মূল্য বাড়িয়ে দিয়েছে। নতুন নীতিমালা করার কারণে পুরাতন ডিলার ও খুচরা বিক্রেতারা তাদের ডিলারশিপ হারানোর আশঙ্কা করছেন। তাদের ধারণা সারের ডিলারশিপ ও খুচরা বিক্রয় এই দলীয়করণ করা হচ্ছে এবং সামনে ধানের আমন মৌসুম, এ সময় সার না পাওয়া গেলে সারা দেশে আরো অস্থিরতা তৈরি হবে। এছাড়া সরকার সারের ভর্তুকি কমানোর যে পরিকল্পনা করছে তা কৃষি ও কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন, এবং মে এবং 2026 এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।